প্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ভোটার লিস্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা প্রখ্যাত নাট্যকার প্রয়াত বিষ্ণু বসুর নাম রয়েছে। সেই অভিযোগ তুলে ইস্যু খাড়া করার চেষ্টা বিজেপির। এ বিষয়ে নির্বাচন কমিশনকে কাজ করায় তুলে পাল্টা দাবি করল তৃণমূল। 1999 সালে প্রয়াত হয়েছেন শিক্ষামন্ত্রীর বাবা, কিন্তু 2024 থেকে 25 সালের ভোটার তালিকায় এখনো সেই নাম রয়ে গিয়েছে। সোমবার সল্টলেকের সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। যদিও এই নিয়ে বিজেপিকে কড়া জবাব দিয়েছে তৃণমূল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা যুক্তি দিয়েছেন। কমিশনকে দোষে তিনি বলেন, নাম বাদ দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনের বিষয়। ব্রাত্য বসুর বাবার নাম তো কেউ ভোট দিয়ে দেয়নি, আর ব্রাত্যর বাবা প্রয়াত হয়েছেন, সেই নাম নির্বাচন কমিশনই তো ডিলিট করেনি, এর দায় তো কমিশনেরই। কুণাল আরো বলেন, ব্রাত্য বসুর বাবা এলাকার বিশিষ্ট নাগরিক, তার নাম তো কেউ ভোট দিতে যায়নি। কেউ যদি যেত তাহলে বিরোধী এজেন্টরাই তো বলে দেবে। অন্যদিকে ভোটার তালিকা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার ফের সাংবাদিক সম্মেলনে বলেছেন, নো এসআইআর নো ইলেকশন। এসআইআর এর তরফে এদিন ফের জোর সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, বাংলায় কথা বলার অপরাধে হেনস্থার শিকার হয়েছেন প্রায় 22 লক্ষ শ্রমিক এবং তাদের পরিবার। এই অবস্থায় তাদের পাশে দাঁড়াতেই নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, নাম দিলেন শ্রমশ্রী। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাংলার বাইরে যে শ্রমিকরা অত্যাচারের শিকার হয়েছেন তাদের ফিরিয়ে এনে পুনর্বাসন করা হবে। কেউ যদি স্বেচ্ছায় ফিরে আসেন তাদের ক্ষেত্রেও একই সুবিধা মিলবে। প্রত্যেক পরিবারকে 1 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। সেই সময়ের মধ্যে তাদের কাজের ব্যবস্থা করবে রাজ্য। শুধু তাই নয়, শ্রমিকদের সন্তানদের পড়াশোনার দিকেও নজর দেওয়া হবে। থাকবে 100 দিনের কাজের সুযোগ। যাদের মাথার উপর ছাদ নেই তাদের জন্য আবাসনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে যে সরকারি ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত আছে সেখানকার প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা এখনো নাম লেখাননি তাদের জন্য সুযোগ খোলা থাকবে। এর পাশাপাশি শ্রমশ্রী নামে আলাদা একটি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি একাধিক রাজ্য থেকে বাংলার শ্রমিকদের উপর হামলা, এমনকি খুনের অভিযোগও সামনে এসেছে। সেই আবহে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে ফের পরিযায়ীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ পুনরায় চালু করা এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দরবারে গিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এহেন পদক্ষেপে ফুঁসে উঠলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্র সরকারকে ধুয়ে দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বলেন, কেন্দ্র সরকার হাইকোর্টেরও নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক। এজন্যই আমরা বলি, এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে। এরা আগাগোড়াই জনবিরোধী। এর ঠিক পরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক আরও বলেন, নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। ওই তালিকার ভিত্তিতেই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যি এসআইআর করতে হয় আগে লোকসভা ভেঙে যেত। পাশাপাশি তিনি বলেন, বিহারে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন হলফনামা দিয়ে বলুক, একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি? সপ্তাহের প্রথম দিনে দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক। একসঙ্গে 3টে স্কুলে ইমেল পাঠিয়ে বলা হয় সেখানে বোমা রাখা হয়েছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। গোটা বিষয়টি বিজেপিকে দোষে সুর চড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে বিজেপির 4 ইঞ্জিন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ডাহা ফেল। সোমবার সকালে দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুলে ইমেল পাঠিয়ে বলা হয় স্কুল চত্বরে বোমা রাখা হয়েছে। ইমেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। বোমার খুঁজে তল্লাশি শুরু হয় স্কুলে। গোটা ঘটনা নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেন কেজরি। বিজেপিকে তোপ দেখে আপনি তার বক্তব্য, দ্বারকার একাধিক স্কুলে বারংবার বোমাতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ডাবল ইঞ্জিন নয়, দিল্লির বিজেপি সরকারকে এবার 4 ইঞ্জিন বলে কটাক্ষ করেছেন কেজরিওয়াল। এক্স পোস্টে তিনি আরো লিখেন, দিল্লি সামলাতে পারে না বিজেপি, আইন শৃঙ্খলাও বজায় রাখতে পারে না। সব মিলিয়ে বিজেপির 4 ইঞ্জিন সরকার দিল্লিতে একেবারে ব্যর্থ। উল্লেখ্য, দিল্লির পাশাপাশি কেন্দ্র এবং দিল্লি কর্পোরেশনেও ক্ষমতা রয়েছে বিজেপি। আপের অভিযোগ, উপরাজ্যপালের দপ্তরও নিয়ন্ত্রণ করছে বিজেপি। এই বিষয়টিকেই 4 ইঞ্জিন বলে অভিহিত করছে আপ নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা এবং বাঙালিদের প্রতি অন্যায় অত্যাচারের অভিযোগ তুলে সরব তৃণমূল। বিধানসভা নির্বাচনে এই ইস্যুটিকেই সামনে রেখে শাসক দল যে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে
তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে সে কথা স্পষ্ট। রাজ্যে ভোটের দামামা বাজার বহু আগেই। রবিবার দিনভর ওন্দার নাকাইজুড়ি এলাকায় বাংলা এবং বাঙালিদের ওপর বিজেপির অত্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন ওই দলের নেতাকর্মীরা। যদি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল, দাবি বিজেপির। এদিন দেওয়াল লিখনের ফাঁকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, ভোটের দামামা 21শে জুলাই বেঁচে গিয়েছে। ওন্দার বিজেপি বিধায়ক কোন কাজ করেননি? দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলা এবং বাঙালির উপর নির্যাতন নামিয়ে এনেছে, সেই বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই দেওয়াল লিখন বলেই তারা জানান। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কল্যাণ চ্যাটার্জির দাবি, অবৈধ বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। বিহারের মতো এখানেও তারা বাদ যাবে। বাঙালিদের প্রতি এত যদি দরদ, তাহলে যে কোনো পূজা পার্বণে অনুমতি পেতে আদালতের দ্বারস্থ কেন হতে হয়, সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ কাণ্ড নদিয়ায়। শান্তিপুর থানার চাঁদরা গ্রামে স্ত্রী ছবি দেবনাথের কান টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী টিঙ্কু দেবনাথের বিরুদ্ধে। এই ঘটনার পর সোমবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছবি দেবনাথ এবং টিঙ্কু দেবনাথের 2 সন্তান রয়েছে। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক, অভাবের মধ্যেও সংসার ছিল স্বাভাবিক। অভিযোগ, সম্প্রতি টিঙ্কু প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। টিঙ্কু ছবির কান টেনে ছিঁড়ে দেন বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। ছবিকে হাসপাতালে নিয়ে যান তারা। সোমবার সকালে শান্তিপুর থানায় স্বামী টিঙ্কু দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ছবি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। আর এবার 8.5 ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি দেওয়া হলো চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে। সকাল থেকে তাকে একটি ঘরে বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। ওই চাকরিহারা শিক্ষকের দাবি, সোমবার যে আন্দোলন হওয়ার কথা ছিল তা রুখতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেট একটি অডিও প্রকাশ করে। অডিও ক্লিপে পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের। সাংবাদিক বৈঠক করে এই কথা বলে পুলিশ। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস বলেন, এই কণ্ঠ আমার নয়, পুলিশের অভিযোগ মিথ্যা। এর ঠিক পরেই রাস্তা থেকে সুমনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সোমবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে সোমবার এসএসসির চাকরিহারাদের আন্দোলনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। সুমন বিশ্বাস বলেন, আন্দোলন বানচাল করতেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, সুবলের মৃত্যুর বিচার চাইতাম। কেন 10 বছর পর পরীক্ষা দিতে হবে সেটা চিৎকার করে জানতে চাইতাম, তাই আমার কণ্ঠ রোধ করা হলো। এরপর আন্দোলন আরো তীব্র হবে বলে জানিয়েছেন তিনি। সুমন আরো জানান, সোমবার তার বাড়িতে হঠাৎ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তিনি তখন মামার বাড়িতে ছিলেন। সেখান থেকে বেরিয়ে এক বন্ধুর বাড়িতে যান, আর রাস্তা থেকেই সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায় তাকে। একটা জঙ্গলের কাছে নিয়ে যাওয়া হয়, পরে হাসপাতালে চেক আপ করে আটক করা হয়। সুমন বলেন, আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক, আর এর জন্যই লড়াই চলবে। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখলেনই না। বিরোধী দলনেতাকে বলবো আমাদের বাঁচান। সব রাজনৈতিক দলকেই বলবো পাশে থাকার জন্য। বিহারে বর্তমানে চলছে এসআইআর। বাংলাতেও হবে কিনা তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। যদিও জাতীয় নির্বাচন কমিশন এখনো বাংলার এসআইআর এর দিনক্ষণ নিয়ে মুখ খুলেনি। সময় মতো জানানো হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে এরই মধ্যে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমসের বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য সমীক্ষার নামে ঘুর পথে এনআরসি করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, কল্যাণী এইমসকে আমরা অনেক সাহায্য করেছি, কিন্তু উদ্বোধনের সময় আমাদের ডাকা হয়নি। এখন মানসিক স্বাস্থ্যের নামে বাড়ি বাড়ি সমীক্ষা করছে, যা আসলে পরোক্ষে এনআরসি। কোনো সংস্থা যদি সার্ভে করতে আসে, আগে রাজ্য সরকারের সঙ্গে মিলিয়ে নেবেন। রাজ্যের অনুমতি ছাড়া কোনো তথ্য দেবেন না। তার কটাক্ষ, মেন্টাল হেলথের নাম করে একটা পার্টির হয়ে কাজ করছে। তাহলে সরাসরি দলের পতাকা নিয়েই কাজ করুন। এছাড়া কল্যাণী এইমসকে উদ্দেশ্য করে মমতার বার্তা, রোগীদের সুস্থ করুন, সঠিকভাবে কাজ করুন। রাজ্যের নিজস্ব মেন্টাল হেলথ বিভাগ রয়েছে, এটা আপনাদের কাজ নয়। সাধারণ মানুষকে সাবধান করে মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি এজেন্সি বা সংস্থা ঘুরছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিচ্ছে, তাই সতর্ক থাকুন। সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনো তথ্য দেবেন না। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বারংবার দাবি করছেন, এসআইআর আসলে এনআরসি এবং সিএএ এর অন্য নাম মাত্র। প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র এর মূল লক্ষ্য। নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে বলে অভিযোগ শাসক দলের। এবার সেই অভিযোগের তালিকায় যুক্ত হলো কল্যাণী এইমসও। যদিও হাসপাতালের এক আধিকারিকের দাবি, এটি নিয়মিত সমীক্ষা ছাড়া কিছুই নয়। তমলুক পৌরসভায় 2 কোটি টাকার বকেয়া বিল ঘিরে তীব্র চাঞ্চল্য।
পৌরসভার 10 নম্বর বাজের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পৌরসভার প্রাপ্য বকেয়ার অঙ্ক প্রায় 2 কোটি টাকা। দুর্নীতির অভিযোগ তুলে সরব হওয়ার পর থেকে ফেক অ্যাকাউন্ট থেকে খুনের হুমকি পাচ্ছেন বলে দাবি করেন তিনি। এমনকি সমাজ মাধ্যমেই লেখেন তাকে গুলি করা হতে পারে, তবে সত্যের পথ থেকে সরে দাঁড়াবেন না বলেও স্পষ্ট বার্তা দেন কাউন্সিলর। অন্যদিকে জেলা সভাপতি অভিযোগ করেন পার্থ দলবিরোধী কাজ করছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে। এরপরেই একাধিক পোস্টে জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করতে শুরু করেন পার্থসারথী। এমনকি রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা সভাপতির নেই বলেও প্রশ্ন তোলেন তিনি। এরপর থেকেই হুমকি আসছে বলে অভিযোগ। সর্বসমক্ষে কান ধরে ক্ষমা চেয়ে ফের একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, সত্য বলা পাপ, তাই ক্ষমা চাইছি। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। বিজেপির দাবি পুরো দুর্নীতির সামনে আনায় হুমকি পাচ্ছেন ওই কাউন্সিলর। তবে তৃণমূল নেতৃত্বের দাবি ফেসবুকে অযথা নাটক করছেন তিনি। পুরো কর আদায় না করার হওয়ায় পৌরসভায় চেয়ারম্যানকেই দায়ী করছেন শহর তৃণমূলের একাংশ। ফলে স্পষ্টই প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। মুর্শিদাবাদের সাগরদিঘিতে চলন্ত বাসের ভয়াবহ অগ্নিকাণ্ডে সোমবার দুপুরে তীব্র চাঞ্চল্য। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল সরকারি যাত্রী বোঝাই বাসটি। পথে সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে হঠাৎই আগুন ধরে যায় গাড়িতে। আচমকা ধোঁয়া এবং আগুন দেখতে পেয়ে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের মধ্যে। কেউ কেউ তড়িঘড়ি নেমে পড়েন, আবার অনেকে আতঙ্কে লাফিয়ে পড়েন বাস থেকে। তবে কন্ট্রাক্টরের তৎপরতায় বাস থামিয়ে যাত্রীদের দ্রুত নামানো সম্ভব হওয়ায় প্রাণে রক্ষা পান সকলে। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর নেই। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। পাশাপাশি দমকলের ইঞ্জিনও এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুন লাগার জেরে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। একটি লেন বন্ধ করে দেওয়ায় এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই আগুন লেগে থাকতে পারে। তবে পুলিশ এবং দমকল যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। হঠাৎ চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক কাটিয়ে ফিরলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। বীরভূমের বোলপুরের আইসিকে কুকথা বলার অভিযোগ। সেই ঘটনায় জামিন পেলেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এরপরই জামিন পান কেষ্ট। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত জামিনের আবেদন করেন। জানা যাচ্ছে, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান কেষ্ট। তার জামিন মঞ্জুর করেন বিচারক। এ প্রসঙ্গে কেষ্টর আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, আজ আমার মক্কেল আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন মঞ্জুর করেছে। কোর্ট কোনো শর্ত দেয়নি। আসলে উনি তো অসুস্থ, তারপর বয়স্ক, সেই শর্তেই জামিন পেয়েছে। আমরা কোর্টের কাছে জামিন চেয়েছিলাম, এর বেশি কিছুই বলবো না। গত 29 মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। হুমকির পাশাপাশি পুলিশের পরিবারের মা স্ত্রীকে নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তীব্র নিন্দা করে বিরোধী দলগুলি। এমনকি নিজের দলের অন্তরেও প্রশ্নের মুখে পড়েন কেষ্ট মণ্ডল। আইসিকে অশ্রাব্য ভাষায় আক্রমণের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রায় 2 বার সমন পাঠায় পুলিশ। তবে এই 2 বারই হাজিরা দেননি অনুব্রত। পরে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। এই সব বিতর্কের 3 মাস পর অবশেষে পুলিশকে গালিগালাজের ঘটনায় জামিন পেলেন কেষ্ট। কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালনের সময় মর্মান্তিক দুর্ঘটনা হায়দ্রাবাদে। রবিবার রাতে রথ নিয়ে বেরোনোর সময় রথের চূড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 5 জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও 4 জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে উপ্পল থানার রামন্তপুর এলাকায়। যাদব সঙ্গম সমারোহে হলে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের রথ বের করেছিলেন স্থানীয়রা। 9 জন মিলে সেই রথ টানছিলেন। সে সময় রাস্তায় বিদ্যুতের তারের সংস্পর্শে আসে রথটি, যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের। পাশাপাশি আহত হন আরও 4 জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃতদের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সমিতি অর্থাৎ টিপিসিসির সভাপতি মহেশ কুমার গৌর এবং রাজ্যের মন্ত্রী পুনম প্রভাকর। গোটা ঘটনার বিস্তারিত তথ্য নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনো খামতি না থাকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনার পর বিআরএস সভাপতি টেটি রামারাও দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি তাদের আর্থিক সহায়তা এবং সুচিকিৎসার ব্যবস্থার দাবি তুলেছেন। 3 মাস কেটে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে, কিন্তু এখনো কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। তাই প্রতিবাদে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির তরফে। আর সেই অভিযান ঘিরেই কার্যত হুলস্থুল বেঁধে যায়।
এবিভিপির 10 থেকে 15 জন সদস্য মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতেই পুলিশ তাদের আটকায়, জানিয়ে একেবারে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপির সদস্যরা, জানিয়ে বিধাননগরের রাস্তায় তীব্র উত্তেজনার পরিস্থিতি। যদিও পুলিশ জোর করে এবিভিপির সদস্যদের টেনে হিঁচড়ে প্রেজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের গত 7ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। এবিভিপির অভিযোগ, পরীক্ষার ফল প্রকাশের 3 মাস কেটে গিয়েছে, এখনো ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়নি। প্রশ্নের মুখে বাংলার কয়েক লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। আর এই বিষয়ে প্রতিবাদ জানাতে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু পুলিশকে জোর করে আটক করে বলে দাবি এবিভিপির। শুরু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়ায় নয়, জয়েন্টের ফল প্রকাশ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। মূলত ওবিসি সংরক্ষণ জটে আটকে আছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া। এই সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। দ্রুত মামলার শুনানির আবেদন রাজ্যের তরফে জানানো হলেও তা খারিজ হয়ে গিয়েছে। আগামী 9 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। গত জুন মাস থেকে প্রবল বর্ষণের জেরে হরপাবান এবং ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 657 জনের, আহত 1000-এরও বেশি। বহু মানুষ এখনো নিখোঁজ। প্রশাসনের দাবি, এবছরের বৃষ্টিপাত অন্যান্য বছরের তুলনায় প্রায় 60% বেশি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র তৈয়াব শাহ জানিয়েছে, আগামী 22 আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সেপ্টেম্বর মাসে আরো 2 থেকে 3 দফায় ভারী বৃষ্টি হতে পারে। মৃতদের মধ্যে 171 জন শিশু, 94 জন মহিলা এবং 392 জন পুরুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি খাইবার পাখতুনখোয়ায়। একমাত্র এই প্রদেশেই 394 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 59 জন শিশু। পাঞ্জাবে মৃতের সংখ্যা 164, সিন্ধে 28 এবং পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে মৃত্যু হয়েছে 32 জনের। খাইবার পাখতুনখোয়ার বুনের এবং সাংলা জেলায় এখনো নিখোঁজ প্রায় 150 জন। শুধুমাত্র বুনেরেই 84 জন। ভয়াবহ বানে ভেসে গিয়েছে জনজীবন। শুধু খাইবার পাখতুনখোয়াতেই 61টি সরকারি স্কুল ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত 414টি স্কুল। অস্থায়ী তাঁবু তৈরি, ওষুধ এবং খাদ্য পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় প্রাণপণ চেষ্টা চলছে। তবে মাত্র 3 মাসের বর্ষায় পাকিস্তানের এই বিপর্যয় সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে শাহবাজ শরীফ সরকার। এই ছিল আজকের 19 আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ